আজ আমরা আলোচনা করব একজন অটিজম আক্রান্ত শিশুর মধ্যে কী ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ কোনো বাচ্চা যখন অটিজমে আক্রান্ত হয় তখন তার মধ্যে কি কি সমস্যা হতে পারে, কি ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হয়, কেনই বা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, এইটা নিয়ে। আসলে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি যে অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি এবং এটাকে একটা লাইফ লং ডিসেবিলিটিও বলা হয়। এটাকে আর একটা নামে ডাকা হয় ASD, অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম শব্দটা ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো সমস্যার একটা সমন্বয় আমরা দেখতে পাই। তো কি ধরনের সমস্যার সমন্বয় দেখতে পাই, এইটাকে বুঝতে হলে অটিজম আক্রান্ত শিশুর মধ্যে কি ধরনের ঘটনা ঘটে এটাকে বুঝতে হবে। আসুন সেটাকে বোঝার চেষ্টা করি। এইটাকে বুঝতে গেলে আমরা আমাদের নিজেদেরকে দিয়ে প্রথমে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। কীরকম? ধরুন আমি বা আপনি হয়তো আমরা এরকম অনেক সময় গভীরভাবে কারো কথা ভাবছি বা গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করছি। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন খেয়াল করে দেখুন, যখনই আমরা গভীর মনোযোগে কাজ করছি বা গভীরভাবে কারো কথা ভাবছি তখন ভালো করে খেয়াল করে দেখুন যে আমাদের যে চেতনা, আমাদের যে সেন্স, সেইগুলো আমাদের মনের ভেতরে প্রবেশ করে। যখনই আমাদের সেন্সগুলো মনের ভেতরে প্রবেশ করে, মানে আমরা একটা পার্টিকুলার বিষয়ের ওপর মনোনিবেশ করি, তখন আমাদের শরীরের সেন্সগুলো আসলে বেশ কিছুটা অফ মুডে চলে যায়। মনের ভেতরে প্রবেশ করে বলতে আমি বোঝাতে চাইছি বেশ কিছুটা অফ মুডে চলে যায়। যখনই অফ মুডে চলে যায় তখন কী ধরনের ঘটনা ঘটে খেয়াল করে দেখুন। হয়তো আপনি কাজটা করছেন মনোযোগ দিয়ে, আপনার পিছনে কেউ এসে আস্তে আস্তে দাঁড়ালো বা পিছনে কেউ এসে দাঁড়ালো, আপনি হয়তো সবসময় খেয়াল করতে পারেন না, বা আমরা হয় না যে আমাদের পিছনে এসে কেউ দাঁড়ালো, আমি মনোযোগ দিয়ে কাজ করছি, আমি বুঝতে পারি, বা কেউ ডাকছে, আমি এক ডাকে সাড়া দিতে পারছি না, বা আপনি এক ডাকে সাড়া দিতে পারছেন না। অনেক সময় এরকমও হয় যে আমরা কাজে এত বিভোর হয়ে আছি, এত কাজের মধ্যে ঢুকে আছি যে আমার খাবারের সময় চলে যাচ্ছে। আমি যে সময় লাঞ্চ করি হয়তো লাঞ্চের টাইমটা চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার খেয়াল নেই। কাজটা সম্পূর্ণ করার পর আমার খেয়াল করছি আরে অনেকক্ষণ তো খাওয়া হয়নি, বা খাওয়ার সময়টা পার হয়ে গেছে। কখনো আবার এরকম হয় যে আমরা নিজেরা যে বাথরুম করতে যাব, হ্যাঁ, ইউরিন করার জন্য যে সময়টা বা যে অ্যালার্টটা সেটা আমরা বুঝতে পারি না, কাজটা শেষ করার পর বুঝতে পারি যে সমস্যাটা হচ্ছে। এগুলো কেন হয়? বা কখনো এরকমও দেখবেন যে অনেক সময় আমাদের হয়তো হাতে ছোট কোথাও কেটে গেছে, আমরা বুঝতে পারিনি, পরে দেখলাম অনেক কীভাবে কেটেছে, কোথায় কেটেছে হয়তো খেয়াল করছি। এই ধরনের ঘটনা ঘটে। কেন ঘটে? এটার একটা বড় কারণ হচ্ছে আমরা পার্টিকুলার একটা জিনিসের প্রতি মনোনিবেশ করেছি। যখনই আমরা পার্টিকুলার কোনো জিনিসের উপর মনোনিবেশ করছি বা বাইরের জগৎ থেকে সরে গিয়ে আমরা আমাদের মনের ভেতরের যে জগৎ, সেই জগতে কিছু একটা ভাবছি, তখন কি হচ্ছে, তখন আমাদের শরীরের যে বিভিন্ন রকমের সেন্স থাকে, শরীরের ভেতরে শরীরের বাইরে যে বিভিন্ন রকমের সেন্স থাকে, সেই সেন্সগুলো না কিছুটা হলেও অফ মুডে চলে যাচ্ছে। আর এই অফ মুডে চলে যাওয়ার জন্য আমাদেরকে ডাকলে আমরা কিন্তু এক ডাকে সাড়া দিতে পারছি না। এমনটা নয় যে আমরা শুনতে পাইনি বা আমাদের কানের কোনো সমস্যা আছে, এমনটা নয়, কিন্তু তাও দেখবেন খেয়াল করে আমরা এক ডাকে সাড়া দিতে পারি না। তারপরে যে খাবার সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না, ওই সময় ওই যে খিদে পেলে যে সেন্সটা সঠিকভাবে কাজ করছে না, বা কোথাও হয়তো ছোট কেটে গেছে বা ছিঁড়ে গেছে, কখন ছিঁড়েছে সেই মুহূর্তে সেটা আমরা বুঝতে পারিনি। ওই মুহূর্তে আমাদের বডির ওপরে যে সেন্স, সেই সেন্সটা সঠিকভাবে কাজ করে না। এটা খেয়াল করে দেখুন, আমার আশেপাশের মানুষজনের সবারই কম বেশি এটা হয়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আবার আমরা যখন আমাদের মনের জগৎ থেকে ফিরে আসি, আমরা পার্টিকুলার যে বিষয়ের ওপর মনোনিবেশ করেছিলাম, গুরুত্ব দিয়ে কাজটা করছিলাম বা কারো কথা ভাবছিলাম, সেখান থেকে যখনই আমরা আস্তে আস্তে করে বেরিয়ে আসি তখন আমাদের এই সমস্ত সেন্সার সিস্টেমটা আবার আগের মতো হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে কাজ করতে থাকে। এই একই ঘটনা, যে ঘটনাটা আমি এতক্ষণ আপনার হয় বলে বলছিলাম, এই একই ঘটনা একটা অটিজম বাচ্চার মধ্যে হতে পারে, হতে পারে নয়, এই ঘটনাটাই ঘটে কম বেশি। কীরকম? যদি আমরা খুব স্বাভাবিকভাবে খেয়াল রাখি একটা বাচ্চার ওপর, তাহলে আমরা দেখতে পাবো যে সাধারণত 1 বছর, 1.5 বছর বা 2 বছর এই রকম বয়স পর্যন্ত বাচ্চারা স্বাভাবিকই থাকে, কোনো সমস্যা হয় না। ধীরে ধীরে কি হতে থাকে, 1 বছর 1.5 বছর পর বা কোনো কোনো বাচ্চা 2 বছর পর কি হয়, আস্তে আস্তে করে শিশুটি তার মনের ভিতরে একটা জগৎ তৈরি করতে শুরু করে এবং সে আস্তে আস্তে সেই জগতের মধ্যে ঢুকে পড়ে।
আর সেই জগতে ঢুকে থাকতে তার ভালো লাগে। আস্তে আস্তে করে মনের ভেতরে একটা জগৎ তৈরি করে, ঠিক যেভাবে আমরা কল্পনা করি, ঠিক যেভাবে আমরা মনোনিবেশ করি, কারো কথা ভাবি, তেমনিভাবে এই শিশুগুলোও না তাদের মনের ভেতরে একটা জগৎ তৈরি করতে শুরু করে। আর এই যে জগৎটা তৈরি করতে শুরু করলো, এরা এই জগতের মধ্যে ঢুকে পড়ে, এখান থেকে আর বের হতে চায় না, ওরা এখানে খুব মজা পায়, সেই জন্য ওরা এখানে বেশি বেশি করে থাকতে পছন্দ করে। ঘটনাটা ঘটে যায় এখানেই। ঠিক আমরা যেমন মনের ভেতরে যখনই ঢুকে পড়ছি, কোনো বিষয় নিয়ে ভাবছি, কোনো বিষয়ে মনোযোগ দিচ্ছি, তখনই যেমন আমাদের সমস্যাগুলো ঘটে, যে আমাদের সেন্স, বডির যে সেন্স, বিভিন্ন রকমের ভেতরের বাইরের যে সেন্সগুলো কিছুটা অপমুডে চলে যায়। একইভাবে একটা বাচ্চা, একটা শিশু যখন তার মনের ভেতরে একটা জগৎ ক্রিয়েট করে সেখানে ঢুকে পড়ছে এবং সেটা নিয়ে সে খুশি থাকছে, সেটা তার ভালো লাগছে, তখন একই সমস্যা হবে। আমাদের যেমন সেন্সগুলো বেশ কিছুটা অপমুডে চলে যায়, এদেরও তাই হবে, এদেরও সেন্সগুলো বেশ কিছুটা অপমুডে চলে যায়। এখন বিষয় হচ্ছে আমরা আবার আমাদের কাজ হয়ে গেলে বেরিয়ে আসি, কিন্তু এই শিশুগুলোর সমস্যা হচ্ছে এরা বেরোতে চায় না, এরা ওখানে ঢুকে থাকতে পছন্দ করে, কারণ ওটার ভালো লাগার জায়গা। যখনই ঢুকে থাকতে পছন্দ করে তখনই এদেরও সেন্সার যেগুলো অফ হয় সেগুলো কি হতে থাকে, সেগুলো আস্তে আস্তে একটা পার্মানেন্ট রূপ ধারণ করতে থাকে। অর্থাৎ যখনই সে নিজের জগতে ঢুকে যায় তখনই তার সেন্সারগুলো বেশ কিছুটা অফ মুডে চলে যায়, এবং সে যেহেতু এই জগৎ থেকে বেরোতে চায় না, ফলে ওই যে অফ মুডে থাকা সেন্সার ইস্যুগুলো, সেগুলো সেন্সর ইস্যুগুলো সেগুলো ওই অবস্থাতেই থেকে যায়। এটাই সমস্যার গোড়া। এইখানটাই আমাদের অভিভাবকদেরকে বুঝতে হবে। ফলে কি হবে, যখনই সেই বাচ্চাটা নিজের মনের ভেতর ঢুকে গেল এবং তার সেন্সগুলো কম বেশি অফ হতে শুরু করলো, তাহলে তখন কি কি সমস্যা দেখা দেবে? তখন সমস্যা দেখা দেবে যে সেই বাচ্চাটা প্রথম যে কাজটা করবে না, সেটা করবে, সেটা হচ্ছে যে আশেপাশের লোকজন কি কথা বলে সেটাও শুনবে না, কারণ সে নিজের জগতে ব্যস্ত আছে, খুব ভালো আছে, সেই জন্য আশেপাশের লোকজন কি কথা বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে না। যখনই সে অন্যের কথাবার্তা শুনবে না, তখন সমস্যা হয়ে যাবে তার কথা বলাতে। কীরকম? কারণ কথা বলার একটাই প্রকৃতিগত নিয়ম, সেটা হচ্ছে আমরা প্রথমে, সমস্ত বাচ্চা প্রথমে শব্দ শুনতে শুরু করে, আশেপাশের মানুষজন যে কথাগুলো, যে ভাষায় কথা বলছে সেটা শুনতে শুরু করে, আর সেই শব্দগুলো আস্তে আস্তে তার মধ্যে স্টোর করে রাখে, জমা করে রাখে। তারপর কেউ প্রশ্ন করলে সেই শব্দগুলোকেই মিলিয়ে মিশিয়ে সে কথা বলার চেষ্টা করে। আর এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সে যেহেতু নিজের জগতে ঢুকে থাকছে, এবার দেখুন আশেপাশে সে কে কী কথা বলছে সে সেটা শুনছে না, কারণ সে নিজের জগতে ব্যস্ত, ফলে তার ভেতরে শব্দ সঠিকভাবে স্টোর হচ্ছে না। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দু একটা শব্দ বলে, দু একটা বাক্য বলে, এরকম কেন হয়? কারণ সে হয়তো কখনো নিজের জগৎ থেকে বেরিয়ে এসেছিল, শব্দগুলো শুনেছিল, স্টোর করেছিল, সেইগুলোকেই সে দেখা যাচ্ছে রিপিট করছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের শব্দ ভাণ্ডারটা অনেক কম থাকে, ফলে কথা বলার ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এখানটা ক্লিয়ার করতে পারছি? একই সাথে আরও অনেক রকমের সমস্যা যেগুলো আমাদের হয়। প্রথম সমস্যা হয়ে গেল যে কথা বলার ক্ষেত্রে সমস্যা। এরপর কি সমস্যা হয়ে যাবে, আমরাও, আমাদেরকেও যখন ডাকা হয় এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করি, এক ডাকে সাড়া দিতে পারি না। এই ক্ষেত্রেও তাই হয়ে যায়। এই বাচ্চাগুলোকে যখন আমরা ডাকবো, এরা এক ডাকে রেসপন্স করবে না, মানে এরা কমেন্ট ফলো করে না। একবার ডাকছি, দুবার ডাকছি, সাড়া দিচ্ছে না, হয়তো 3-4বার ডাকার পর সাড়া দিচ্ছে, বা কোনো বাচ্চাকে 2-3বার ডাকার পর সাড়া দিচ্ছে। এই রকম পরিস্থিতিগুলো তখন তৈরি হতে শুরু করে যে ডাকলে সাড়া দিচ্ছে না। আর কি সমস্যা হচ্ছে, এদেরও বিভিন্ন রকম এবার সেন্সার ইস্যু শুরু হয়ে গেল। এই যে শুনছেন, এটাও এক ধরনের সেন্সার ইস্যু। এছাড়াও আরও অনেক রকমের সেন্সার ইস্যু শুরু হয়। যেমন যেমন ওই যে খিদে পেলে হয়তো বলতে পারবে না, পেচ্ছাপ পায়খানা পেলে বলতে পারবে না। এখন বিষয় হচ্ছে সব বাচ্চাই কি পেচ্ছাপ পায়খানা পেলে বলতে পারবে না বা ইন্ডিকেট করতে পারবে না, এটা কিন্তু নয়। বিষয় হচ্ছে যে কোন বাচ্চা কতটা বেশি নিজের জগতে ঢুকে থাকছে, কোন বাচ্চার কতটা বেশি সেন্সার ইস্যু হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করছে। কোনো কোনো বাচ্চা সেন্সার ইস্যু অনেক বেশি থাকে, কোনো কোনো বাচ্চার সেন্সার ইস্যু কম থাকে। মানে বাচ্চা, কোন শিশুটা কতটা নিজের জগতের ভেতর ঢুকেছে, কতটা, সেই অনুযায়ী সেন্সার ইস্যুগুলো তৈরি হয়। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা রকমের সেন্সার ইস্যু হতে পারে। এটা একটা পার্ট গেল। এবার আর কি কি সমস্যা দেখা যাবে, দেখবেন স্কিনে এই সমস্ত শিশুদের আঘাত সহ্য করার ক্ষমতাটাও বেশি। কেন আঘাত সহ্য করার ক্ষমতা বেশি? একই কারণ যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছিল। এবার নিশ্চয়ই ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে যে যখনই আমরা আমাদের মনের ভেতরে প্রবেশ করছি, তখন আমাদের যে ধরনের সেন্সার ইস্যুগুলো হয়, একটা অটিজম বাচ্চার ক্ষেত্রে সেই ধরনের সেন্সার ইস্যুগুলোই হয়। হ্যাঁ, আমরা যেমন বেরিয়ে আসতে পারি, ফলে আমাদের আবার সব স্বাভাবিক হয়ে যায়। এই শিশুগুলো বেরিয়ে আসতে পারে না নিজের জগৎ থেকে, এই জন্য এগুলো স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। অনেকটা সময় লেগে যায় মানে এমনি ছেড়ে দিলে তো স্বাভাবিক হবে না। এইগুলো
এই সিচুয়েশন থেকে তাকে বের করে আনতে হবে, নিজের ওর মনের ভেতরে যে জগৎটা তৈরি করে ফেলেছে এই জগৎটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে ওকে বাইরের জগতের প্রতি আকৃষ্ট করতে হবে, বাইরের জগতে বের করে আনতে হবে। যখনই আমরা ওই জগৎটা ভাঙবো, আস্তে আস্তে করে বাইরের জগতে বের করে আনতে শুরু করব, তখনই কি হবে না, তখনই শিশুটা স্বাভাবিক হতে শুরু করবে, তার সেন্সগুলো স্বাভাবিক হতে শুরু করবে, তার কাজকর্মগুলো স্বাভাবিক হতে শুরু করবে, ফলে ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে যেতে শুরু করবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর এটা নিয়ে বলবো না, আমরা ঠিক এখান থেকেই পরের ভিডিওটা শুরু করব, পরের এপিসোডে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা পুরোটা শুনলেন। আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ আমার, যে যারা এই ভিডিওটা শুনছেন তারা অবশ্যই, যদি ভালো লাগে, যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক করুন আর এই ধরনের অভিভাবকের কাছে ছড়িয়ে দিন এই ভিডিওটা। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছি। বাঁকুড়া, পুরুলিয়া, তারকেশ্বর এগুলোতে আমাদের সেন্টার আছে এবং অনেক বাচ্চাকে আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরাতে পারছি। সেইখান থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে এই ভিডিওগুলো করা, মানে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করছি এবং পরবর্তী সময় পুরো অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে আবারও অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের অভিভাবক যারা আছেন বা এই ধরনের বাচ্চা যারা আছেন তাদের অভিভাবকদেরকে প্লিজ শেয়ার করে দিন।